বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক নতুন মাইলফলক স্পর্শ করলো জামাত ইসলামী, অথবা জামাত ইসলামীর হাত ধরে বাংলাদেশ এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম বিরোধী দল বাজেট উপস্থাপন করেছে। ছায়া বাজেট এই জিনিসটাই বাংলাদেশে একদম আননোন। বাংলাদেশে এই ছায়া বাজেটের কোনো প্র্যাকটিস সংসদীয় রাজনীতিতে অ্যাটলিস্ট ছিল না। বাজেটের রাজনীতি ছিল এক দল বা সরকারি দল বাজেট পেশ করবে আর বিরোধী দল সেই বাজেটকে গালাগালি করবে। এমনকি অতীতে জামাত ইসলামীও তেমন কোনো স্টাডি ছাড়া মুখস্থ একটা স্টেটমেন্ট দিয়ে দিত। স্টেটমেন্ট তাদের ওয়ার্ড ফাইল আকারে থাকে কম্পিউটারে, ওখানেই কিছু সংখ্যা টংখ্যা সাল তারিখ বসিয়ে দিয়ে একটা বিবৃতি দিয়ে দিত। এই ছায়া বাজেট, বিকল্প বাজেট, এটা উন্নত দেশের কালচার। তাই বাংলাদেশ সেই উন্নত দেশের কালচার প্রবেশ করেছে জামাত ইসলামীর হাত ধরে। এই বিরল ঘটনা প্রথম বাংলাদেশে জামাত ইসলামী ঘটিয়েছে। জামাত ইসলামীর ছায়া বাজেট কেমন হয়েছে কি আমি সেই বিষয়ে বিশ্লেষণ করব। তবে কেমন হয়েছে বাজেট, জামাত ইসলামের ছায়া বাজেটেরও যথেষ্ট সমালোচনা করা যায়, সমালোচনার দিক আছে। বাট তার চাইতে বড় বিষয় হচ্ছে যে জামাত ইসলামী এই কালচার শুরু করেছে, ছায়া বাজেট, বিকল্প বাজেট, এটা স্টার্ট করেছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বলতে হয়। এবং জামাত যে সত্যিকার অর্থেই পরিবর্তনকামী একটা দল, তাদের হাত ধরেই যে বাংলাদেশের পরিবর্তন সম্ভব, বিরোধী দল হিসাবে জামাত ইসলামী সেটা প্রমাণ করে দিয়েছে। দর্শক, সরকার এখন পর্যন্ত বাজেট পেশ করেনি, তবে বাজেট কিভাবে কি করবে, বাজেটের আকার, এগুলো মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। এগুলোর তথ্য জনসম্মুখে এসেছে। অতএব সরকারি বাজেটের সাথে জামাতের বাজেটের তুলনাও করা যায়, যদিও আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করেনি। তো দর্শক, জামাত ইসলামী 8,39,505 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, ছায়া বাজেট পেশ করেছে। হ্যাঁ, বিএনপির মধ্যে যদি গণতন্ত্রবোধ থাকে, যদি রেশনালিটি থাকে, তাহলে জামাত ইসলামের এই প্রস্তাবিত বাজেট, এমনকি এনসিপিও এর আগে ছায়া বাজেট পেশ করেছে। এনসিপি তার প্রধান বিরোধী দল না, অতএব তাদেরটা ওই রকম একদম যে একটা হিস্ট্রিক্যাল মাইলফলক, মাইলস্টোন, এটা বলা যায় না। তারা করেছে, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। জামাতের আগে করেছে, এটা আরো ভালো জিনিস। এবং নতুন একটা দল হিসাবে তারা এটা করতে পেরেছে এবং তাদের সেই ক্যাপাসিটি আছে, এটা নিঃসন্দেহে বড় কিছু। তো বিএনপি সরকারের মধ্যে যদি গণতন্ত্রবোধ থাকে, তাদের বাজেটের লিমিটেশনগুলো পর্যালোচনা করে জামাত বা এনসিপির বাজেটে যেসব ভালো দিক আছে এটা সংশোধন করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচার সেই পর্যায়ে গেছে বলে এখনো মনে হয় না। আমরা দেখি এবার, যেহেতু জামাত এই নতুন সংস্কৃতি স্টার্ট করেছে, বিএনপি কি করে আমরা সেটা দেখবো। যদি বিএনপি সত্যিকার অর্থে জামাতের বাজেট থেকে কোনোটা গ্রহণ করে, সমালোচনা গ্রহণ করে, সংশোধন আকারে গ্রহণ করে, তাহলে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তবে জনগণের কাছে জামাতের এই বাজেট ইজ ইম্পর্টেন্ট। জনগণ দেখবে, এবং আমরা জনগণকে বোঝাবো যে সরকারের বাজেট কেমন আর জামাত ইসলামের বাজেট কেমন। দেখেন, সরকার যে বাজেট পেশ করতে যাচ্ছে তার আকার জামাতের বাজেটের চাইতে প্রস্তাবিত সব 90,505 কোটি টাকা বা সামথিং মোরাললেস, আপনি অ্যারাউন্ড বলতে পারেন যে 90,000 কোটি টাকা পার্থক্য। সরকারের বাজেটটা বড়, অতএব সরকারের বাজেটে ঘাটতির পরিমাণটা বেশি, জামাতের বাজেটে ঘাটতির পরিমাণ কম। তবে একটা বিষয় প্রথমে বলে নিই যে বিএনপি সরকারের বাজেট আর জামাত ইসলামের বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নেই। এমনকি এনসিপির বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নেই। আকাশ পাতাল পার্থক্য থাকা সম্ভব না, পার্থক্য সামান্য। তো এই জন্য বাজেটের আকার, বিভিন্ন খাতে বরাদ্দ, এটা যে আহামরি তেমন কিছু না, হয়তো বা কোনো খাতে একটু বেশি, কম খাতে কোনো খাতে কম। যেমন জামাত প্রযুক্তি, শিক্ষা এগুলোকে গুরুত্ব দিচ্ছে, আর বিএনপি এগুলোকে একটু কম গুরুত্ব দিচ্ছে। জনপ্রশাসনকে তোয়াজ করা, জনপ্রশাসনে সর্বোচ্চ বাজেট রাখা, এটা বিএনপিও করে, জামাতও করে, মানে তাদেরকে খুশি রাখতে হবে। এই জন্য পার্থক্য কিন্তু আহামরি রেভলিউশনের কোনো পার্থক্য হবে না বা হয়নি, আমরা দেখিনি। অলমোস্ট সেম যে পার্থক্য, সেটা অতি সূক্ষ্ম। এই জন্য বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বাজেট কেমন কি এটা বড় সমস্যা না। বাজেট এটা আমলারা একটা ফরম্যাট আছে, ওটা তৈরি করে দেয়, এটা আহামরি তেমন কষ্টের কিছু না। তবে বিরোধী দলের জন্য বাজেট তৈরি করাটা কষ্টের, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, জামাতের জন্য অনেক খরচ হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হয়েছে এবং স্টাডি করতে হয়েছে। আর সরকারের কাছে এগুলো ফরম্যাট থাকে,
পরিবেশ পরিস্থিতির আলোকে, মানে এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয়। আবার যতটা কমপ্লেক্স মনে করি একটা স্ট্রাকচার কাঠামোর মধ্যে, ততটা কমপ্লেক্স না। এই জন্য মূল বিষয় হচ্ছে যে সততা। যেমন এই বাজেটের টাকা থেকে বিএনপির লোকজন বিলিয়ন বা শত শত হাজার কোটি টাকা চুরি করবে, মেরে খাবে, আর জামাত ইসলামীর মন্ত্রীরা বা তাদের লোকজন মেরে খাবে না। এজন্য বাংলাদেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করাতে তেমন মেধার যে পার্থক্য দরকার তা না, সততাই হচ্ছে মুখ্য। যোগ্যতা যে আহামরি তেমন বেশি কিছু দরকার বা পার্থক্য দরকার তাও না, সততাই হচ্ছে মুখ্য। জামাত ইসলামের কাছে এই ক্যাপিটালটা আছে, তারা সৎ। এই জন্য বাজেট বা পলিসি এগুলো কিন্তু সেম হবে বা কাছাকাছি হবে, তেমন বৈপ্লবিক কোনো পরিবর্তন আমরা দেখিনি, বরং সিমিলারিটিসই বেশি। তবে একটা সিমিলারিটিস, এই যে জনপ্রশাসনকে বিএনপি জামাত উভয় তোয়াজ করতে চায়, তাদেরকে খুশি রাখতে হয়, অথচ জনপ্রশাসনের এক্সপেন্ডিচার কাট করা দরকার, রিডিউস করা দরকার। যেখানে মানুষের উপর ইনফ্লেশনের বোঝা, আবার রাজস্ব আহরণের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা বিএনপির বাজেটেও নেই, জামাত ইসলামের বাজেটেও নেই, এবং ঘাটতি দুই ক্ষেত্রে আছে। আমির হামজার একটা কথা নিয়ে এখানে ব্যাপক আলোচনা। আমির হামজা ওটা শোনেন, এটা আমির হামজার কোনো দোষ না। যেমন সংখ্যা 8,39,000 কোটি টাকা, আবার 8,000 বা 6,000 কোটি টাকা। এই যে যখন টাকার পরিমাণটা 1,000 কোটি টাকা, লাখ কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন এভাবে ছাড়িয়ে যায়, তখন এটা এক্স্যাক্টলি বলাটা অত্যন্ত কঠিন। এটা অনেকে, এমনকি আমার নিজের টাকার পরিমাণ অনেক সময় আমি এলোমেলো করে ফেলি। তো এটা সিম্পল। আমির হামজা যেখানে বোঝাতে চেয়েছেন হয়তোবা 6,00,000 কোটি টাকা, সেখানে 6,000 কোটি টাকা বলে ফেলেছেন। এটা স্লিপিং অফ টার্ম, এটা নিয়ে ট্রল করা কিছু নেই। এটা বড় বড় এমপি মন্ত্রীদের অনেক কিছু হয়ে থাকে, কোনো অর্থমন্ত্রীরও এরকম হয়ে থাকতে পারে, উচ্চারণে এরকম ভুল হতে পারে, সংসদে উচ্চারণের সময় এরকম ভুল হয়, স্পিকার ঠিক করে দেন। তো এটাও সূক্ষ্ম বিষয়, অবশ্যই অত্যন্ত সাবধানে এগুলো করা দরকার। তো দর্শক, জামাত ইসলামীর বাজেটে চতুর্থ শিল্প বিপ্লবের একটা আলামত পাওয়া যায়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে, যাতে বিনিয়োগ বাড়বে এবং বেকারত্ব কমবে। বিনিয়োগ বাড়া, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার জামাতের বাজেটে প্রযুক্তি খাত খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, আর প্রযুক্তিগত শিল্প, ওটাই হবে চতুর্থ শিল্প বিপ্লব। এবং জামাত চতুর্থ শিল্প বিপ্লবকে গুরুত্ব দিচ্ছে। জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়া বানাতে চায়। এটা জামাতের এই প্রস্তাবিত বাজেট থেকে মোটামুটি ধারণা করা যায়। অনেক সূক্ষ্ম দিক আছে, বললাম তো, মোটামুটি পার্থক্য বা তেমন পার্থক্য না, প্রায় সেমই হবে বাজেট। তবে এখানে জামাতের একটা সমালোচনা করি। জামাতের বাজেট পেশ করেছেন জনাব সাইফুল আলম খান মিলন। আচ্ছা, তাকে কি অর্থমন্ত্রী মনে হয়? অর্থ বিল, ব্যাংক আইন বা এগুলো সম্পর্কে তিনি আদৌ কতটা বুঝেন, কতটা উপস্থাপন করতে পারেন? সংসদে এর আগে তার পারফরমেন্স মোটেও ভালো দেখিনি। বিশেষ করে অর্থ বিল সংক্রান্ত বক্তব্য দিতে গিয়ে তিনি একটু এলোমেলো করে ফেলেছিলেন। তো ওভারঅল অর্থমন্ত্রী একটা ভাব, মানে জামাতের ছায়া মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী সাইফুল আলম খান মিলন। তো অর্থমন্ত্রী কি হবে জামাতের, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। তো জামাতের অর্থমন্ত্রী সাইফুল আলম খান মিলন, এটা কি একদম আহামরি বা খুব ভালো বা বিএনপির চাইতে ভালো কিছু হয়েছে? এই জায়গাটায় জামাতের ঘাটতি। আরো দক্ষ, যোগ্য, স্মার্ট এবং অর্থনীতিবিদ, এরকম টেকনোক্র্যাট বা জামাতপন্থী এরকম কারো মাধ্যমে বাজেট পেশ করালে ভালো হতো। জামাতের ছায়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে সাইফুল আলম খান মিলন, তিনি অত্যন্ত ভালো লোক, যোগ্য লোক, সফল লোক, কিন্তু অর্থমন্ত্রী হিসেবে আমি মনে করি না যে জামাত ভালো কোনো প্রোডাকশন দিতে পেরেছে।